শুরু হলো প্রতিশোধের আরেক অধ্যায়। হুথির আগুন এবার আছড়ে পড়ল ইসরায়েলের বুক চিরে। ভোর নামার আগেই গর্জে উঠল হুথিদের ক্ষেপণাস্ত্র। গাজায় রক্ত ঝরছে, শিশুরা কাঁদছে, আর সেই কান্নার প্রতিধ্বনি হয়ে রওনা হলো এক বিস্ফোরক বার্তা, প্যালেস্টাইন 2। ক্ষোভ আর প্রতিশোধের এই রকেট ছুটে গেল হাইফার কাছেই ইসরায়েলের রামাথ ডেভিড বিমান ঘাঁটির দিকে। নিঃশব্দে, নিঃসংকোচে, কিন্তু না, নিস্তেজ নয়, এটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঝড় তোলা ঘোষণায় জানালেন, ক্ষেপণাস্ত্রটি সঠিকভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ। তবে কি হুথিদের প্রতিশোধ ঠেকানোর মতো শক্তি ইসরায়েলের নেই? গাজার আর্তনাদ যেন বারুদের মতো জ্বলে উঠছে ইয়েমেনের পাহাড়ে, আর সেই আগুন গড়িয়ে পড়ছে ইসরায়েলের আকাশে। জেনারেল সারি স্পষ্ট ভাষায় বলেন, যতক্ষণ ইসরায়েল গাজার উপর হামলা বন্ধ না করে, যতক্ষণ অবরোধ তুলে না নেয়, ততক্ষণ হুথিদের পাল্টা জবাব চলতেই থাকবে। আর তখনই ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করল, ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে তারা এটিকে প্রতিহত করতে পেরেছে কিনা সে নিয়ে চুপচাপ। শুধু বলেছে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। কিন্তু সত্যি কি তা করছে? হাইফা শহরে তখন বেজে উঠেছে সাইরেন। ভোরের আলো ফোটার আগেই জনপদ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি মিডিয়া বলছে, আশ্রয় কেন্দ্রে দৌড়াতে গিয়ে এক ইসরায়েলি আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ এসে পড়েছে বসতির পাশে। আরও চমক নিয়ে হাজির হলো বাস্তবতা। ইয়েদিয়ত আহরনাথ জানিয়েছে, হামলার জেরে বেনগুরিয়ন বিমানবন্দরে বন্ধ করে দিতে হয়েছে অনেক ফ্লাইট। আকাশ ছুঁয়ে ওঠার আগেই নেমে এসেছে আতঙ্কের পর্দা। এই হামলার ঠিক কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্র ইয়েমেনের ওপর বিমান হামলা চালিয়েছে। ওয়াশিংটনের ভাষায়, তারা হুথিদের গাজা সমর্থিত অভিযান বন্ধ করতে চায়। কিন্তু বাস্তবে কি তা সম্ভব? কারণ হুথিরা মাথা নিচু করে বসে থাকা জাতি নয়। তার ইতিহাসের গর্ভ থেকে উঠে আসা এক বিদ্রোহ, যারা জানে কিভাবে বাঁচতে হয়, কিভাবে যুদ্ধ করতে হয়, আর কিভাবে শত্রুর মুখোমুখি দাঁড়াতে হয়। ইসরায়েলের নিষ্ঠুর আগ্রাসনের শুরু থেকেই হুথিরা গাজার পক্ষে লড়ছে। তারা ইসরায়েলি ঘাঁটিগুলোকে একের পর এক নিশানা বানাচ্ছে। শুধু স্থল নয়, জলপথেও ছড়িয়ে দিয়েছে ত্রাস। ইসরায়েলের দখলকৃত বন্দরগুলোতে যাওয়া জাহাজগুলো এখন হুথিদের নজরে। 2023 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র লোহিত সাগরে নো টাস্ক ফোর্স গঠন করে। উদ্দেশ্য ইসরায়েলগামী জাহাজ রক্ষা। কিন্তু জবাবে হুথিরা তাদের হামলা আরো তীব্র করেছে। আমেরিকান আর ইসরায়েলি সেনাদের জন্য তারা তৈরি করেছে নতুন নতুন টার্গেট। এ যেন দাবার একটি চলমান খেলা, যেখানে প্রতিটি চালই বিপজ্জনক, আর হুথিরাই যেন আপার হ্যান্ডে। হুথিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তুলেছে। তাদের দাবি, 15 মার্চ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে প্রায় 1000টি বিমান হামলা চালিয়েছে, যেখানে 217 জন বেসামরিক নাগরিক নিহত এবং 436 জন আহত হয়েছে। হতাহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এক টেলিভিশন ভাষণে হুথি নেতা আব্দুল মালিক আল হুথি জানান, যুক্তরাষ্ট্রের দমন পীড়ন সত্ত্বেও তারা তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। তিনি বলেন, রেড সি, বাব আল মান্দাব, গালফ অফ এডেন এবং আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, হুথিদের অভিযান অব্যাহত থাকবে ফিলিস্তিনের গভীর ভাগেও, এবং যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হুথিদের থামাতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন। যুদ্ধকে দোরগোড়ায় বোমার বাটনে কার আঙুল? কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর কেটে গেছে 9 দিন। দিন নয়, যেন 9টা যুগ। প্রতিটি সেকেন্ড যেন এক একটি তপ্তগুলির শব্দ। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা এখন আর কল্পনার গল্প নয়, বরং বাস্তবের নীরব শ্বাস প্রশ্বাস। এমন উত্তেজনার মাঝে একটি প্রশ্ন ধীরে ধীরে হাওয়ায় ভাসছে। যুদ্ধ শুরু হলে পরমাণু হামলার নির্দেশ দেবেন কে? কার আঙুল থাকবে ধ্বংসের বাটনে? অনেকেই ভাবেন, দেশ দুটির প্রধানমন্ত্রী হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, কিন্তু ব্যাপারটা ততটা সরল নয়। নিউজ 18 বলছে, পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ করে নিউক্লিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, সংক্ষেপে NCCS। এই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে কেবল দুজনের হাতে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তাদের সম্মতি ছাড়া পরমাণু বোমার বাটন কেউই ছুঁতে পারবে না। এখানেই আসে প্রথম টুইস্ট। 2024 সালে নির্বাচনে কেউই এককভাবে ক্ষমতায় আসেনি, তাই পাকিস্তানে এখন চলছে জোট সরকার। একদিকে মুসলিম লীগের শেহবাজ, অন্যদিকে পিপলস পার্টির জারদারি। সরকার চালানোর জন্য যাদের একমত হওয়া জরুরি, তাদের হাতে রয়েছে দেশের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারের ক্ষমতা। বিশ্লেষকরা তাই চিন্তিত, এই দ্বৈত নেতৃত্ব পরমাণু সিদ্ধান্তে কি একমত হতে পারবে? যদি যুদ্ধ আসে দরজায়, তাহলে কি সময় মতো সিদ্ধান্ত আসবে, নাকি দ্বিধার ফাঁক গলে ছুটে যাবে সর্বনাশ?
অন্যদিকে ভারতের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণে আছে নিউক্লিয়ার কমান্ড অথরিটি এনসিএ। এখানে আছে দুইটি উইং, পলিটিক্যাল কাউন্সিল যার নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এক্সিকিউটিভ কাউন্সিল যার নেতৃত্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত, পরামর্শ নেওয়া হবে দোভালের কাছ থেকে, কিন্তু বাটন চাপবেন মোদীও। এখানেই আসে দ্বিতীয় টুইস্ট। মার্কিন প্রেসিডেন্টের মতোই ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা সবসময় বহন করেন নিউক্লিয়ার ফুটবল নামের একটি কালো ব্রিফকেস। এই ব্রিফকেসে আছে স্মার্ট কোড, আছে পরমাণু হামলার চূড়ান্ত কমান্ড। এই কোড জানেন শুধুই প্রধানমন্ত্রী। একটি মাত্র আদেশ, একটি মাত্র চাপ, এবং এরপর শুরু হতে পারে ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। দুই দেশের মধ্যে অস্ত্রের সংখ্যার দিক থেকেও রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের কাছে আছে 130 থেকে 140টি পরমাণু অস্ত্র। পাকিস্তানের হাতে এর চেয়ে অন্তত 10টি বেশি। নয়াদিল্লি নির্ভর করে 3 স্তরের পরমাণু হামলার ক্ষমতার উপর। ভূমিতে অগ্নি ব্যালিস্টিক মিসাইল, আকাশে মিরাজ 2000 এবং রাফাল জেট, আর সাগরে আইএনএস আরিহান্ত সাবমেরিন। পাকিস্তানও পিছিয়ে নেই, তাদের হাতে আছে শাহিন ব্যালিস্টিক মিসাইল, বাবুর ক্রুজ মিসাইল, আর আকাশে ঘুরছে F-16 যুদ্ধ বিমান। তাছাড়া সমুদ্র থেকেও আঘাত হানার জন্য তৈরি হচ্ছে তাদের নেভাল প্ল্যাটফর্ম। শেষ প্রশ্নটা তাই আরো জ্বালাময়। তপ্ত সীমান্তে যদি আগুন ছড়িয়ে পড়ে, তাহলে বোমার বাটনে প্রথম চাপ দেবেন কে? যদি কেউ একবার আঙুল চালায়, তবে আর কেউ রেহাই পাবে না। এখন শুধু সময়ের অপেক্ষা। ধ্বংসের ঠিক পূর্ব মুহূর্তে পৃথিবী যেন নীরব হয়ে যায়। বাতাস থমকে দাঁড়ায়, আকাশ কালো হয়ে ওঠে, আর দিগন্তের ওপর থেকে ভেসে আসে যুদ্ধের দামামা। ভারত পাকিস্তান সীমান্তে এখন সেই নীরবতা, নিঃশব্দ এক ত্রাস। আগুন নিয়ে খেলছে ভারত, আর এই খেলায় যে আগুন জ্বালাবে, সেই আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে তার ভবিষ্যৎ। ভারত যদি ভুল করে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তবে ফলাফল হবে অভাবনীয়। 3 দিকের সীমান্তে একযোগে চাপ আসবে, একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, আর ভেতর থেকে জ্বলছে দারিদ্র্য, বেকারত্ব আর সাম্প্রদায়িক ঘৃণার দাবানল। ভারত জুড়ে গর্জে উঠেছে এক অসহনীয় বাস্তবতা, যেখানে শত্রু শুধু সীমান্তের ওপারে নয়, ঘরের ভিতরেও। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর যখন ভারত যুদ্ধের রণহুঙ্কারে মুখর, তখন চুপি চুপি পাশের ঘরে প্রবেশ করছে চীন। কূটনীতির পর্দা সরিয়ে এবার সামরিক কৌশলে ভারতের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল চীনের অবস্থান নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সমীকরণ পাল্টে দেওয়ার বার্তা। যদি যুদ্ধ বাঁধে, তবে ভারতকে একা লড়াই করতে হবে না শুধু পাকিস্তানের সঙ্গে, বরং চীন ও তুরস্কের সম্মিলিত রণতরঙ্গেও মোকাবিলা করতে হবে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তত 7টি তুর্কি সামরিক বিমান এরই মধ্যে পাকিস্তানে অস্ত্র সরবরাহ করেছে। এটি একটি বৃহৎ প্রতিরক্ষা সমঝোতার অংশ, আর তারই জবাবে পাকিস্তান জাহির করছে তার পরমাণু শক্তির ভয়াল চেহারা। পাকিস্তানি মন্ত্রী হানিফ আব্বাসির কণ্ঠে স্পষ্ট এক হুঁশিয়ারি। পাকিস্তানের 130টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র, শাহিন ও গজনবী মজুদ রয়েছে, শুধু নমুনা নয়, প্রস্তুত যুদ্ধের জন্য। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলছেন, অস্তিত্বের ওপর আঘাত এলে পরমাণু অস্ত্র ব্যবহারের দ্বিধা থাকবে না। এদিকে ভারত কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। সিমলা চুক্তি বাতিলের হুমকি, সিন্ধু পানি চুক্তি স্থগিত, সবকিছু মিলে এক জটিল দ্বৈরথে পরিণত হয়েছে উপমহাদেশ। পানি বন্টন চুক্তির চরম ধাক্কা দিতে চাওয়া ভারতকে পাকিস্তান সতর্ক করে বলেছে, পানির প্রবাহ থামানো মানেই যুদ্ধের ঘোষণা। কিন্তু এখানেই শেষ নয়, আন্তর্জাতিক পরিসরেও এবার ভারত পড়েছে কোণঠাসা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ভারতের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। 2019 সালে পুলওয়ামার সময় বিশ্ব যে সমর্থনে ভারতকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল, এবার সেই সমর্থনে ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। পাকিস্তানের কূটনৈতিক চাল এতই নিখুঁত ছিল যে বিবৃতিতে জম্মু ও কাশ্মীর শব্দদ্বয় ঢুকে পড়েছে। এই কূটনৈতিক পরাজয়ের পেছনে লুকিয়ে আছে ভারতের অজেয় ভাবনার ভাঙন, যেখানে তারা চেয়েছিল পেহেলগামকে অভ্যন্তরীণ এলাকা হিসেবে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে। সেখানে আন্তর্জাতিক মহলে আবার উত্থাপিত হয়েছে কাশ্মীরের বিতর্কিত মর্যাদা। এরই মাঝে কাশ্মীরের নিরীহ ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় বাহিনী। বহু পরিবার এখন খোলা আকাশের নিচে। মানবতা, ন্যায় বিচার সবকিছু আজ থেমে গেছে বুটের শব্দে। যেন গাজা ইসরায়েল যা করছে, কাশ্মীরে ভারতও ঠিক সেটাই করছে। ভারতের নিজেদের ভেতর থেকে উঠে এসেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
খালিস্তানপন্থী নেতা গুরুত্ববন্ত সিং পান্নু ইতিমধ্যে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তার ভাষায় যদি ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বাঁধে তবে অপ্রতিরোধ দেয়াল হয়ে দাঁড়াবে 2 কোটি শিখ। পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা সিং পান্নুর এক ঘোষণায় বলেছেন, ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাঞ্জাবের গোটা শিখ সম্প্রদায়। সম্প্রতি ওয়াশিংটন থেকে প্রকাশিত বার্তায় তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা কখনোই ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভূমি ব্যবহারে পাকিস্তানে আক্রমণ করতে দেব না। পান্নু বলেন, আমরা 2 কোটি শিখ পাকিস্তানের পক্ষে এক প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। একই সঙ্গে তিনি ভারতের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কঠোর সমালোচনা করেন। ভারতে বিশেষ করে শিখদের প্রতি যে দমননীতি চলছে তা আজ গোটা বিশ্ব দেখছে। গ্লোবাল ফায়ার ইন্ডেক্স বলছে চীনের সেনা সংখ্যা 20 লাখ, বাজেট $245 বিলিয়ন। ভারতের সেনা 14,40,000, বাজেট মাত্র 75 বিলিয়ন। শুধু সংখ্যা নয়, প্রযুক্তিতে অনেক এগিয়ে চীন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, স্টেলথ যুদ্ধবিমান, সাইবার যুদ্ধ, মহাকাশ প্রযুক্তি সবখানেই তাদের শীর্ষ অবস্থান। তুরস্কের অস্ত্র, চীনের কৌশল, পাকিস্তানের পরমাণু, এই ত্রিমুখী চাপে ভারতের সামরিক উচ্চারণগুলো এখন কেবল বধির বাতাসে হারিয়ে যাওয়া প্রতিধ্বনি। ভারতের যদি এই সংখ্যাতে ভুল হয় তবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তার আধিপত্যের সূর্য অস্ত যেতে পারে। এবং ঠিক এই মুহূর্তেই যখন প্রতিটি পদক্ষেপ সিদ্ধান্ত নির্ধারণ করবে কোটি মানুষের ভাগ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী শান্তির আহ্বান জানিয়ে স্বচ্ছ তদন্তে অংশ নিতে চাইলেন। আর ভারত প্রতিশোধের উন্মাদনায় জ্বলছে। এক পাশে সংযম, কূটনীতি, শান্তির বার্তা, অন্য পাশে দম্ভ, দখল আর দহনের আগুন। আর এই 2 ছায়ার মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রশ্ন, এই আগুনে পুড়বে কে? কাশ্মীরের পেহেলগামে হামলার পর উপমহাদেশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। উত্তেজনার ঘূর্ণিপাকে ঘুরছে ভারত আর পাকিস্তান। এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হঠাৎ এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে। আর এদিকে একেবারে নীরব গতি নিয়ে বিতর্কে ঢুকে পড়েছে এক বিশ্ব শক্তি চীন। কিন্তু চীন কি করবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বিবিসির প্রতিবেদন। পাকিস্তান আর চীনের মধ্যে বহু পুরনো সম্পর্ক, সামরিক হোক বা কূটনৈতিক, 2 দেশ বহু দশক ধরেই একে অপরের পাশে থেকেছে। সেই সম্পর্কই কি এবার ভারতকে কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখবে, এমন ভাবনাই ঘুরছে বিশ্লেষকদের মনে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি জানিয়েছেন, তারা কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের উত্তেজনার উপর নজর রাখছে। বেইজিং এর পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে কথা বলার সময় ওয়াং ই 2 পক্ষকেই সংযত থাকার অনুরোধ করেছেন। চীনের চোখে কি বেশি গুরুত্বপূর্ণ? গত কয়েক দশকে পাকিস্তান চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, অর্থনৈতিক দিক থেকে হোক বা সামরিক সরঞ্জামের দিক থেকে। যুদ্ধের জন্য আধুনিক সমরসজ্জা লাগুক বা বছরে ঘাটতি সামলাতে দেনা, এমনকি আন্তর্জাতিক FATF এর মতো সংস্থার চাপ থেকে বাঁচতে সব ক্ষেত্রেই পাশে থেকেছে চীন। FATF হচ্ছে এমন এক সংস্থা যারা নজর রাখে কোন কোন দেশ সন্ত্রাসে অর্থায়ন করছে বা টাকা পাচার করছে কিনা। এর চোখ রাঙানির হাত থেকে বারবার পাকিস্তানকে বাঁচিয়েছে চীন। আরেকদিকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মাধ্যমে পাকিস্তানে প্রায় $62 কোটি বিনিয়োগ করেছে চীন। সদ্য গদরে তারা এক বিমানবন্দরেও তৈরি করেছে চীনের অর্থে। এখানেই শেষ নয়, পাকিস্তান আর চীন একসঙ্গে যৌথ সামরিক মহড়া করে, আর পাকিস্তান বড় সংখ্যায় আধুনিক অস্ত্র কিনে চীন থেকে। স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে, বিগত 5 বছরে পাকিস্তানের 81% অস্ত্রই এসেছে চীন থেকে। তসলিম আসলাম, পাকিস্তানের এক সাবেক কূটনীতিক, বলছেন, চীনের সঙ্গে পাকিস্তানের এতটাই সম্পর্ক যে তারা উপসাগরীয় অঞ্চলেও পৌঁছে যেতে পারে চীনের হাত ধরে। যদিও চীনের নাগরিকদের ওপর পাকিস্তানেও হামলা হয়েছে। তিনি বলেন, ভারত যেমন পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত উত্তেজনার অভিযোগ তোলে, তেমনি পাকিস্তানও বালুচিস্তানে ভারতের হস্তক্ষেপের অভিযোগ করে। কিন্তু চীনের লাভ সবসময় থাকবে তবেই যদি এই অঞ্চল শান্ত থাকে। তাই চীনের মূল লক্ষ্য নিজেদের অর্থনৈতিক স্বার্থকে সুরক্ষিত রাখা। চীন মধ্যস্থতা করতে পারে, তবে নিরপেক্ষতা বজায় রেখে।
তাতে পরিস্থিতি শান্ত হবে, তবে তার আগে দরকার নিরপেক্ষ তদন্ত। চীনের কাছ থেকে পাকিস্তান কি আশা করে? যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে তাতে চীনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কূটনৈতিকভাবে বা প্রতিরক্ষাগতভাবে পাকিস্তান এখন চীনের দিকে তাকিয়ে। বেইজিং এর বিশেষজ্ঞ আইনার ট্যাঙ্গেল বলেন, যদি স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে পেহেলগামের হামলার সঙ্গে পাকিস্তানের সরকার বা তাদের পৃষ্ঠপোষিত কোনো সংগঠন জড়িত, তাহলে কিন্তু পরিস্থিতি পাল্টে যাবে। তবে এখনো তেমন কিছু দেখা যাচ্ছে না। ভারত আর যুক্তরাষ্ট্র 2020 সালে গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সই করে, যেখানে সন্ত্রাস দমন এবং অপরাধ দমন নিয়ে সহযোগিতা চুক্তি রয়েছে। এরপরে চীন আর পাকিস্তানও একইভাবে সহযোগিতার চুক্তি করে, তবে সেটা কোনো সামরিক জোট নয়। বর্তমানে চীনের সামরিক সহযোগিতা একমাত্র রয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে। তবে চীন আসলে কি করতে পারে? চীন পাকিস্তান সম্পর্কের গবেষক কায়েদ-এ-আজম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ শোয়েব বলেন, চীন বরাবরই নিরপেক্ষ থাকার চেষ্টা করে। ভারতের সঙ্গেও চীন এখন ভালো সম্পর্ক রাখতে চায়, কারণ তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে থেকেই শুল্ক যুদ্ধে আছে, তাই আরেকটা যুদ্ধের ফ্রন্ট চীন খুলবে না। ভারত চীনের বড় ব্যবসায়িক অংশীদার, সেই কারণে চীন সরাসরি মুখ খুলবে না, বরং ইশারায় নিজের অবস্থান বুঝিয়ে দেবে। চীনের বক্তব্যে তাই বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব নিয়ে চীনের পূর্ণ সহানুভূতি রয়েছে, তাদের প্রচেষ্টাকে চীন সমর্থন করে। অধ্যাপক শোয়েবের মতে, এই বক্তব্য আসলে চীনের এক প্রকারের সতর্ক সংকেত। যদি ভারত বালাকোটের মতো মুখ রক্ষার জন্য হামলা করতে চায়, তাহলে সেটা যেন দ্রুত শেষ হয়ে যায়। 2019 সালে সারা বিশ্ব পাকিস্তানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল, এবার কিন্তু তেমনটা হয়নি। সেটা চীনের কূটনৈতিক সহায়তার ফল বলে মনে করেন শোয়েব। যুদ্ধ হলে চীন কতটা পাশে থাকবে পাকিস্তানের? শোয়েব বলেন, চীন সরাসরি যুদ্ধ করবে না, এটা পাকিস্তানের নীতি নির্ধারকেরা ভালোই জানেন। যদি 1 বছর আগের মতো পরিস্থিতি থাকতো, তাহলে হয়তো চীন সীমান্তে কিছু পদক্ষেপ নিত ভারতের বিরুদ্ধে, যাতে ভারত দুদিকে যুদ্ধের চাপ অনুভব করে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। চীন ভারত সম্পর্ক এখন উন্নতির পথে। তাছাড়া পাকিস্তান এখনো উন্নত দেশ নয়, তাই অনেক প্রযুক্তির জন্য তাদের চীনের উপর নির্ভর করতে হয়, বিশেষ করে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। আর এই দিক দিয়ে চীন খুব একটা ধোঁকা দেয় না, বরং তারা বিশ্বে প্রথম বাইডো সিস্টেম সামরিক ব্যবহারে পাকিস্তানকে দিয়েছে। পাকিস্তান চীন থেকে যেসব অস্ত্র পেয়েছে, ভারতের নৌবাহিনী বা সেনাবাহিনীর গতিবিধি নজরদারি করার জন্য পাকিস্তান নির্ভর করে চীনের তথ্যের উপর। বিশেষ করে এমন ক্ষেপণাস্ত্র যেগুলো চোখে দেখা যায় না, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR ক্ষেপণাস্ত্রের জন্য তারা চীনের ওপর ভরসা রাখে। শোয়েব বলেন, গত 5 বছরে পাকিস্তানের প্রতিটি 5টি অস্ত্রের মধ্যে 4টি এসেছে চীন থেকে, আর যুদ্ধ শুরু হলে এটাই কাজে লাগবে। চীন P-115 ও SD-10 ক্ষেপণাস্ত্র দিয়েছে পাকিস্তানকে। এগুলো এতটাই আধুনিক যে বহু দূরের বিমানে লক্ষ্যভেদ করতে সক্ষম। আইনার ট্যাঙ্গেন বলেন, এসব অস্ত্র পুরনো চুক্তির অংশ। তবে ভারত আর পাকিস্তান দুই দেশেই পারমাণবিক শক্তি রয়েছে, আর সেটাই তাদের মধ্যে সরাসরি যুদ্ধ থামিয়ে রাখছে। পাকিস্তানের হুঁশিয়ারি, সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত, আকাশ বন্ধ, জবাব চূড়ান্ত, উত্তেজনা তুঙ্গে। কাশ্মীরের পহেলগামে প্রাণঘাতী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এ বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়। এতে ভারতের অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে জানানো হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে কোনো পদক্ষেপের চূড়ান্ত জবাব দেওয়া হবে। সিনেট অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেন, ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানিয়ে সংসদকে ইসহাক দার বলেন, সার্ক ভিসায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে 48 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, পাকিস্তান এই বিষয়ে রাজনৈতিকভাবে সম্পূর্ণ ঐক্যবদ্ধ। 26টি দেশকে বিস্তারিতভাবে বিষয়টি জানানো হয়েছে, বাকিদেরও জানানো হবে। পাকিস্তানের অতীতের প্রতিশোধমূলক পদক্ষেপের কথা স্মরণ করিয়ে ইসহাক দার বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত। ভারতের যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডে চূড়ান্ত জবাব দেওয়া হবে।
তিনি আরো বলেন, সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করা যাবে না। এই চুক্তির শর্ত অনুযায়ী এটি স্থগিত করতে হলে দুই দেশের সম্মতি লাগবে, কারণ এই পানি পাকিস্তানের 24 কোটি মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। জাতীয় নিরাপত্তা কমিটি ইতোমধ্যে ভারতের এই পানি বন্ধের হুমকিকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেছে। এদিকে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণমাত্রার সংঘাত শুরু হওয়ার আশঙ্কায় বিশ্ববাসীর চিন্তিত হওয়া উচিত। ব্রিটিশ স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ সতর্ক করে বলেন, কাশ্মীরে প্রাণঘাতী গুলি বর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। কেবল কথার লড়াই নয়, এবার আকাশও বন্ধ। পাকিস্তান দেখালো ক্ষোভ, ভারতের প্রতিদিনে মিলিয়ন ডলার ক্ষতির ঘা। কাশ্মীর ইস্যুতে উত্তেজনা চরমে পৌঁছানোর পর পাকিস্তান ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং প্রাথমিকভাবে 1 মাসের জন্য প্রযোজ্য থাকবে। পাকিস্তান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এক নোটিশে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ভারতীয় নিবন্ধিত বেসামরিক এবং সামরিক বিমানের জন্য বন্ধ থাকবে। এমনকি ভারতীয় সংস্থাগুলোর ভাড়া নেওয়া বিমানগুলো পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না। ARY নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, আকাশসীমা বন্ধ হওয়ায় ভারতীয় বিমানগুলোকে 2 ঘন্টা বেশি সময় ঘুরপথে চলতে হচ্ছে। এতে করে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হচ্ছে ভারতীয় বিমান সংস্থাগুলোর। প্রতিবেদনে আরো বলা হয়, প্রতিদিন 100টিরও বেশি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশ ব্যবহার করে। এর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আদিত্য জেট, ইন্ডিগো এয়ার ও আকাশা এয়ার। এর আগেও কয়েকদিনের জন্য আকাশসীমা বন্ধ থাকায় ভারতীয় সংস্থাগুলো প্রায় $80 মিলিয়ন ক্ষতির মুখে পড়েছিল। এতে যাত্রীদের ভ্রমণ খরচও অনেক বেড়ে যায়। পৃথকভাবে রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার পর ভারতীয় বিমান সংস্থাগুলো আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করতে শুরু করেছে। এতে জ্বালানির খরচ ও ভ্রমণের সময় দুটোই বেড়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নয়াদিল্লি বিমানবন্দর, যেখান থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো সাধারণত পাকিস্তানের আকাশ ব্যবহার করে। এখন এই রুট পরিবর্তনের কারণে সময় বেশি লাগছে এবং খরচও বাড়ছে। রয়টার্সকে এক ভারতীয় বিমান পরিবহন কর্মকর্তা জানিয়েছেন, এখন নয়াদিল্লি থেকে মধ্যপ্রাচ্য যেতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রায় 1 ঘন্টা বেশি সময় লাগছে। এর মানে হলো জ্বালানি খরচ বেড়েছে এবং কম পণ্য বহন করতে হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট অ্যাওয়্যারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ইন্ডিগোর একটি ফ্লাইট নয়াদিল্লি থেকে বাকু যেতে সময় নিয়েছে 5 ঘন্টা 43 মিনিট। ফ্লাইটটি দক্ষিণ পশ্চিমের গুজরাট রাজ্যে ঘুরে আরব সাগরের ওপর দিয়ে ইরানের আকাশ হয়ে আজারবাইজানে পৌঁছায়। আকাশের রাজপথে জ্বলে উঠেছে দ্বৈরথ। ভারতের রাফালের দাপট থামিয়ে পাকিস্তানের JF-70 জয়ধ্বনি। আকাশ কাঁপে, সীমান্তের ওপার থেকে উঠে আসে রাফালের গর্জ। আধুনিকতার প্রতীক, ভারতের অহংকার। আকাশের বুক চিরে ধেয়ে আসে 4টি যুদ্ধ বিমান রাফাল। কাশ্মীরের আকাশে নিয়ন্ত্রণ রেখার ঠিক ধার ঘেঁষে গোপন মিশনের নিঃশব্দ মঞ্চায়ন চলছিল ভারতে, কিন্তু বাতাসে ভেসে থাকা প্রতিটি শব্দে, প্রতিটি স্পন্দনে সজাগ ছিল ইসলামাবাদ। আকাশে নয়, হৃদয়ে আগুন। আভাস পেয়ে বিদ্যুৎ বেগে ছুটে আসে পাকিস্তানের আকাশবীর JF-70। শত্রুর নিঃশ্বাস পড়ার আগেই ঠিকানা বদলে দিতে সক্ষম। 29 এপ্রিল রাতের অন্ধকারে যখন গোটা উপমহাদেশ ঘুমিয়ে, তখন কাশ্মীরের আকাশে শকুনের মতো ঘোরাফেরা করছিল 4টি রাফাল। কিন্তু এবার তারা ভুল জায়গায় পাখা মেলেছিল। পাকিস্তানের রাডারে ধরা পড়তেই JF-70 গর্জে ওঠে, ধাওয়া করে, তাড়া দেয়, এমনকি ছায়ার গতিতে তারা রাফালকে চেপে ধরে আকাশপথে। এ যেন আত্মবিশ্বাসের নামে অহংকারের পতন। পাকিস্তান দেখিয়ে দিল, কেবল স্থল নয়, আকাশেও তারা প্রস্তুত, তারা নির্ভীক। রাতের নীরবতা ছিন্ন করে ভারতীয় রাফালগুলো মুহূর্তেই পিছু হটে, থেমে যায় টহল। আকাশপথে তারা আর টিকে থাকতে পারে না। ইতিহাসে লেখা হয়ে যায় JF-70 এর ধাওয়ায় রাফালের পিছু হটা।
ভারতীয় ভূখণ্ডে অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই আকাশে টহল দিচ্ছিল রাফালগুলো। ঠিক তখনই যুদ্ধ বিমানগুলোকে দেখতে পায় পাকিস্তানের আকাশ প্রহরীরা। কঠোর পদক্ষেপে এগিয়ে যায় পাকিস্তানের বিমান বাহিনী। তাদের দৃঢ় উপস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়ে ভারতের টহলরত যুদ্ধ বিমানগুলো। মুহূর্তেই তার উচ্চ গতিতে আকাশ ছেড়ে সরে পড়ে, থেমে যায় টহল। পাকিস্তানের গণমাধ্যমে এখন একটাই আওয়াজ, উচিত শিক্ষা দিয়েছে ইসলামাবাদ। এই ঘটনায় যেন এক ঘোষণাপত্র, এক যুদ্ধাভিনন্দন, যেখানে শত্রু বুঝে যায় সীমান্ত পেরোলে গর্জে উঠবে বজ্র। আরো বড় আশঙ্কা নিয়ে হাজির হন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। গভীর রাতে চোখে মুখে সংকল্প নিয়ে জাতিকে জানান 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারতের পক্ষ থেকে সামরিক আগ্রাসন আসতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার এই বার্তা যেন এক যুদ্ধের পূর্বাভাস। রাফালের সংখ্যা বাড়াচ্ছে ভারত। ইতোমধ্যে ফ্রান্স থেকে 26টি নতুন যুদ্ধ বিমানের জন্য বিলিয়ন ডলারের চুক্তি সেরে ফেলেছে দিল্লি। একক এবং 2 আসনে সেই রাফালগুলো ভারতের অস্ত্র ভাণ্ডারে যোগ হলে বহর দাঁড়াবে 62। যেন এক নিঃশব্দ প্রস্তুতি, এক আসন্ন ঝড়ের ইঙ্গিত। 2023 সালের বাস্তিল দিবসে ফ্রান্স সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি জানিয়ে দিয়েছিলেন যুদ্ধ বিমান কেনার আগ্রহ। আজ তার বাস্তবায়ন শুরু হয়েছে যুদ্ধের ছায়া। এই আগুনের মধ্যে পাকিস্তান কি করবে জবাব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তার কণ্ঠে ছিল না উত্তেজনা, ছিল স্থিরতা। আমরা প্রথমে আক্রমণ করব না বললেন তিনি, কিন্তু যদি কেউ আঘাত করে আমরাও চুপ থাকবো না। পাকিস্তান এখন কূটনীতিতেও সক্রিয়। পেহেলগামের হামলা নিয়ে ভারতের অভিযোগের বিরুদ্ধে জোরালো কূটনৈতিক প্রতিরোধ গড়ে তুলেছে ইসলামাবাদ। আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হয়েছে নিজেদের অবস্থান।